আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। হ্যাঁ, দেখো কোথায় সাউন্ড হচ্ছে। তানভীরের ওখানেই হচ্ছে। প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আমরা একটা ক্লাস করেছি অলরেডি। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। ঠিক আছে? তো গতদিন আমরা আলোচনা করেছি উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করেছি। তো উৎপাদন ব্যবস্থাপনা কিসের ব্যবস্থাপনা করবে? একটি পণ্য বা সেবা উৎপাদন করার জন্য আহ, হচ্ছে নিয়োজিত উপকরণগুলোকে সর্বোত্তম ব্যবহার করার জন্য যে ব্যবস্থাপনার যে অংশ কাজ করে থাকে সেই ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তো উৎপাদন ব্যবস্থাপনার কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? যে একটি পণ্য এবং সেবা উৎপাদন, পণ্য উৎপাদন হয় এবং সেবা উৎপাদন হয়। তাহলে আজ আমরা আলোচনা করব পণ্যের সংজ্ঞা, পণ্যের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। এটা আলোচনা হবে। গতদিন আলোচনা হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা কি, এর কার্যাবলী, গুরুত্ব, আওতা আলোচনা হয়েছে। আজকে আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট, পণ্যের ধারণা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ। খেয়াল করবে, বরাবরই কিন্তু পণ্য ও সেবা থেকে প্রশ্ন হয়ে থাকে। তা সেটার গুরুত্বপূর্ণ এই দুটার মধ্যেই আবার বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পণ্য। তো পণ্যের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো, উৎপাদন ব্যবস্থাপনায় আমরা কি দেখেছি? সাধারণত উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কার্যকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। তা উৎপাদন কি কি উৎপাদন হয়? পণ্য উৎপাদন হয় এবং সেবা উৎপাদন হয়। সুতরাং এই পণ্য ও সেবা উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনাকেই আসলে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রয়োজনীয় উপকরণেতে যেমন কি কি আছে? প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ওই 6M বা কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। তো এই যে পণ্য সেবা উৎপাদন করা হয়, তো এর এই এর জন্য ব্যবস্থাপনা যদি দক্ষতার সহিত ব্যবহার করা না হয়, তাহলে পণ্য সেবার গুণগত মানগত অনেক পার্থক্য দেখা দিবে। তো পণ্য উৎপাদন হোক আর সেবা উৎপাদন হোক, তো এই পণ্যের বিস্তারিত জানতে হবে, বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানতে হবে, সেবার বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে। তো প্রথমে আমরা আসি যে পণ্যের ধারণা বা পণ্য বলতে কি বোঝায়। বুঝতে পেরেছো? পণ্য বলতে কি বোঝায় সেটা একটু দেখবো, সবাই খেয়াল করবে। আহ ওকে, জাস্ট এ মিনিট, আমি একটু প্রেজেন্ট নিয়ে বের হয়ে যাই। পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। পণ্য, প্রোডাক্ট বা গুডস, গুডস বলে। তো গুডস বলতে কি বোঝায়? যে পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। বিক্রয়যোগ্য কি? যা কোনো কিছুর বিনিময়ে ক্রয় করার সুযোগ থাকে, ক্রয় করে মানে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে, বা ক্রয় বিক্রয় করা যায়, মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায়, এরকম কোনো কিছুই হচ্ছে পণ্য। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে, দৃশ্যমান বা অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ থাকে, যেমন কিছু কিছু বস্তু রয়েছে যেটা তুমি দেখতে পাও না, আবার কিছু বিষয় আছে তুমি দেখতে পাও, এবং তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানে সমর্থ হয়, এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট উপস্থাপন করা যায়, তাকেই পণ্য বলে। তার মানে এমন কোনো কিছু যা দেখা যেতে পারে অথবা দেখা নাও যেতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান যাই হোক না কেন, এগুলো মানুষের অভাব পূরণ করতে পারবে, মানুষের চাহিদা মেটাতে পারবে, সন্তুষ্টি বিধান করতে সমর্থ হবে, এবং ওই বিষয়বস্তুটাই বিক্রেতা কি করবে? বিক্রয়ের জন্য ক্রেতার নিকট উপস্থাপন করবে। কি, তাই না? তাহলে সেটাই হবে একটা পণ্য। ধরে নাও তোমার বাসায় অনেক মহামূল্যবান একটা জিনিস রয়েছে, এটি তুমি কারো কাছে বিক্রয় করতে চাচ্ছ না, কারো কাছে বিক্রয় করতে চাচ্ছ না, তার মানে হচ্ছে যে কি, তো এটাকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। এখন এই পণ্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যদিও পণ্য ও সেবা, পণ্য ও সেবার একই অর্থ বোঝায়। হচ্ছে
তারপরেও হচ্ছে পণ্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেবা নিয়েও আলোচনা করব। উৎপাদন তো হয়, পণ্য উৎপাদন হয়, সেবা উৎপাদন হয়, তাহলে পণ্যের কি বৈশিষ্ট্য রয়েছে, সেবার কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো একটু দেখার বিষয় রয়েছে। তাহলে পণ্যের বৈশিষ্ট্য দেখো, যে দৃশ্যমানতা। দৃশ্যমানতা মানে হচ্ছে যে যে বিষয়বস্তুটি বিক্রেতা কোনো একজন ক্রেতার কাছে বিক্রয়ের জন্য উপস্থাপন করে, যা মানুষের অভাব বা চাহিদা মেটাতে সক্ষম, হ্যাঁ, যা মালিকানা সত্ত্বে অভাব বা চাহিদা মেটাতে সক্ষম, এমন কোনো কিছু এটা দেখা যাবে। পণ্য হতে চাইলে অবশ্যই কি হবে, এটি দৃশ্যমান হতে হবে, অর্থাৎ দেখা যাবে। কি হতে হবে বলো তো দেখি, সিয়াম? সিয়াম, দেখা যাবে, Yes, sir. তাই না? বা দৃশ্যমান হতে হবে। তারপরে অস্পর্শনীয়। স্পর্শনীয় মানে টাচেবল, মানে হচ্ছে যে ওই যে স্পর্শ করা যায়, অর্থাৎ দৃশ্যমান যা যা দেখা যায় সেটিকে অবশ্যই অবশ্যই স্পর্শ করা যাবে। যেমন একজন ডক্টরের সেবাকে তুমি স্পর্শ করতে পারো না, পারো কি? একজন ডক্টরের সেবা কি স্পর্শ করা যাবে? Sir. না। এরকম আইনগত সেবা, তারপরে হচ্ছে ধরে নাও যে এরকম আরো গ্রামীণ ফোনের সেবা, এগুলো স্পর্শ করা যায় না, কিন্তু এগুলো থেকে সেবা পাওয়া যায়, সার্ভিস পাওয়া যায়। কিন্তু ধরে নাও একটা পেন, পেন্সিল, স্কেল, রাবার, মোবাইল ইত্যাদি, এগুলো দেখা যায় এবং সাথে সাথে এটাকে স্পর্শ করা যায়। তাহলে পণ্য হতে চাইলে অবশ্যই স্পর্শ যোগ্য হতে হবে। যদি স্পর্শ করা যায় না, অদৃশ্যমান, তাহলে অন্য কিছু হয়ে যাবে, তখন সেবা হয়ে যাবে। ঠিক আছে? তার মানে পণ্য হতে চাইলে দৃশ্যমান হতে হবে, স্পর্শনীয় হতে হবে। আর সেবার বৈশিষ্ট্য কি? এটি অদৃশ্যমান, এটি অস্পর্শনীয়। তারপর নির্দিষ্ট আকারে, পণ্যের একটি নির্দিষ্ট আকার থাকবে, এটি আকার, আকৃতি, গঠনগত দিক থেকে ভিন্নতা থাকবে, তাই না? যেমন তুমি একটি মোবাইলের আকার রয়েছে, আকার রয়েছে না? মোবাইলের আকার রয়েছে, একটি টেবিলের আকার রয়েছে, একটি পেনের আকার রয়েছে, আকার আকৃতি। তারপর হচ্ছে বিস্কিটের কি আছে, আকার আকৃতি রয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম আকারগত দিক থেকে কি হবে, পার্থক্য থাকবে এবং একটি নির্দিষ্ট আকার থাকবে। কিন্তু সেবার নির্দিষ্ট কোনো আকার নেই, সেবার নির্দিষ্ট কোনো আকার নেই এবং কোনো আকারে আবদ্ধ করাও যাবে না। যেমন ধরে নাও তুমি কোনো আকারই ফেলতে পারবে না। কোন একটা মিস্টার এক্স এর রেস্টুরেন্টে ঢুকলাম, বা মিস্টার এ রেস্টুরেন্টে, মানে এ রেস্টুরেন্টে ঢুকেছো, এ রেস্টুরেন্টে যে খাবার খেয়েছো, ওখানে খাবার খেতে গিয়ে যে সেবাটা পেয়েছো, ঠিক সেম খাবার আরেকটা রেস্টুরেন্টে গেলে তুমি সেই সেবাটা পাবে না, এর পার্থক্য থাকবে। তার মানে নির্দিষ্ট আকারে এটাকে ফেলা যাচ্ছে না, কিন্তু পণ্যের একটি নির্দিষ্ট আকার রয়েছে। তারপরে স্থানের ব্যবহার, মানে কি, প্রতিটা পণ্য একটি স্থান দখল করে থাকে। ওই যে পদার্থের আমরা সংজ্ঞা দেখেছিলাম, যারা সায়েন্স থেকে এসেছে তারা বলতে পারবে পদার্থ কাকে বলে। যার আকার আছে, আকৃতি আছে, স্থান দখল করে, তাই হচ্ছে পদার্থ। তার মানে হচ্ছে যে হচ্ছে পণ্য অবশ্যই একটি নির্দিষ্ট স্থান দখল করবে। তোমার সামনে রাখা বই, তোমার সামনে রাখা মোবাইল বা ল্যাপটপ, এগুলো একটি নির্দিষ্ট স্থান দখল করে রেখেছে। যতটুকু স্থান দখল করে রেখেছে, ওইখানে আরেকটি ল্যাপটপ বা মোবাইল রাখার কোনো সুযোগ নেই ওই স্থানে। ঠিক আছে? তার মানে স্থানের ব্যবহার হবে, অর্থাৎ স্থান দখল করবে। তারপরে সংরক্ষণ, এটা হবে সংরক্ষণ যোগ্যতা হবে। সংরক্ষণ যোগ্যতা মানে স্টোরেবল, অর্থাৎ যা একটি মানে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে ভোগের জন্য সংরক্ষণ করা যায়। বুঝে গেছে? তো পণ্য এমন একটি জিনিস যার আকার আছে, আকৃতি আছে, স্পর্শ করা যায়, নির্দিষ্ট আকার রয়েছে, স্থান দখল করে, এবং বর্তমান চাহিদা মেটানোর পর ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য যে সময় পণ্য উৎপাদন হয় না, সেই পণ্য সেই সময়ের জন্য আমরা ভবিষ্যতের জন্য আমরা সংরক্ষণ করতে পারি, কি তাই না? সংরক্ষণ করা যায়। যেমন ধরে নাও চাল, তুমি আজকে ভোগ না করে আগামীকালকের জন্য রেখে দিতে পারো, এটি সংরক্ষণ করা যায়। কিন্তু একজন ডক্টরের সেবা, একজন শিক্ষকের লেকচার, এগুলো সংরক্ষণ করা যায় না, এগুলো যখন তখনই তোমাকে নিতে হবে। স্থানান্তর যোগ্যতা, পণ্য হতে চাইলে অবশ্যই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। কি বুঝা গেছে? পণ্য হতে চাইলে অবশ্যই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে হবে, স্থানান্তর যোগ্যতা থাকতে হবে। যেমন ধরে নাও যে একটা টেবল, তারপর একটা ফ্রিজ, টেলিভিশন, এগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যায় কি?
জি স্যার যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে এটি পণ্য দেখা যায় স্পর্শ করা যায়, নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট জায়গা দখল করে সংরক্ষণ যোগ্যতা রয়েছে এবং এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। এরপরে পচনশীলতা। পচনশীলতা মানে কি, যে পণ্য যেহেতু একটি কি বলে, পচনশীলতা পণ্যের একটি আরেকটি বৈশিষ্ট্য, তবে পণ্য বিশেষে এই বৈশিষ্ট্যের তারতম্য দেখা যায়। কিছু পণ্য সহজেই নষ্ট হয় না, কিছু পণ্য কোনো মানে 100, 150, 200 বছরে নষ্ট হয় না। আবার কিছু পণ্য কি আছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায় না, বলতে দেখি। কাঁচা তরি তরকারি যদি তোমরা দেখো, এগুলো কিন্তু পণ্য, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। হ্যাঁ, এগুলো সংরক্ষণ করা যায়, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়, এরপরে পচে যায়, তাই না? কিন্তু বাইরে যদি রাখো, তাহলে এগুলো দেখবে যে সকালে আনলে বিকালে নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এগুলো পচে যাচ্ছে। আবার যদি চাল রাখো, চাল তুমি হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত রাখা যায়, তাই না? এরকম বছর তুমি 1 বস্তা চাল এনে 6 মাস খাচ্ছ, তাই না? ঠিক কিনা বলো তো দেখি, রাদিত? জি স্যার। রাইট। তাহলে এগুলো আমাদের কি আছে, পচনশীলতা, এটা একটি পণ্যের বৈশিষ্ট্য। তাহলে পণ্যের কি কি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাইলাম, বলো তো দেখি তানভীর, পণ্যের কি কি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি? তানভীর, রাদিত? জি স্যার। হ্যাঁ বলো, পণ্যের কি কি বৈশিষ্ট্য আমরা খুঁজে পেয়েছি? ওকে, রাদিত বলো, রাদিত বলো, রাদিত। স্যার, হ্যাঁ, পণ্যের বৈশিষ্ট্যগুলো বলো। স্যার পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে স্থানান্তর যোগ্যতা রয়েছে। তারপরে স্থানান্তর যোগ্যতা রয়েছে, পচনশীলতা রয়েছে। হ্যাঁ, পচনশীলতা। তারপর আর এরপর আর মনে পড়ছে না। দৃশ্যমান হতে হবে, স্পর্শযোগ্য দৃশ্যমান হতে হবে, নির্দিষ্ট আকার হবে। থাকবে, নির্দিষ্ট স্থান দখল করবে, তারপরে এটা সংরক্ষণ করা যাবে, স্থানান্তর করা যাবে, পচনশীলতা থাকবে। পচনশীলতা একটা বৈশিষ্ট্য, সেই পচনশীলতা, এই বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকবে। সিয়াম বলো তো, এই বৈশিষ্ট্যগুলো কি কি? স্যার পচনশীলতা থাকবে, হুম হুম স্থানান্তরযোগ্য হচ্ছে হুম। স্যার, তারপর মানে স্যার ধরা বলো, যাবে, মানে মানে নিচে কি করে। স্থান দখল করবে কি? জি স্যার, স্থান দখল করবে, নির্দিষ্ট আকার আছে কি? আকার রয়েছে, আকার আছে, স্পর্শ করা যাবে, স্পষ্ট করা যাবে। দেখা যাবে। জি স্যার। দেখা যাবে, ওটাকে কি বলা হয়? দৃশ্যমান। দৃশ্যমানতা, রাইট। পণ্য হতে চাইলে এগুলো, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যখন সেবার আলোচনা করব, সেবা একটি অদৃশ্যমান, এটি দেখা যায় না। সেবা স্পর্শ করা যায় না, সেবার নির্দিষ্ট কোনো আকার নেই, সেবার হচ্ছে কোনো স্থান ব্যবহার করে না, সেবা সংরক্ষণ করা যায় না, সেবা তারপরে হচ্ছে এটার কোনো পচনশীলতা নেই। বুঝতে পেরেছো? বুঝেছো? এই বৈশিষ্ট্যগুলো আমরা সেবার মধ্যে খুঁজে পাবো। এখন আসলে দেখি এই পণ্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে পণ্যের প্রকারভেদ। খেয়াল করবে, এত বেশি গুরুত্বপূর্ণ পণ্যের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। পণ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভোগ্য পণ্য, আর একটা হচ্ছে শিল্প পণ্য। ভোগ্য পণ্য হচ্ছে যে সকল পণ্য ক্রেতা বা ভোক্তারা সরাসরি ক্রয় করে ভোগ করতে পারে। কি বলো দেখি, ক্রেতা বা ভোক্তারা কি করতে পারে? ভোগ করতে পারে। চূড়ান্ত ভাবে তৈরি যে পণ্যগুলো আর কোনো রূপান্তর করার কোনো প্রয়োজন হবে না, যে পণ্যগুলো আর কোনো রূপান্তর করার প্রয়োজন হবে না, সরাসরি ভোগ বা ব্যবহার করতে পারবে, সেই পণ্যগুলোই হচ্ছে ভোগ্য পণ্য। যেমন ধরে নাও, তুমি নিউ মার্কেট থেকে একটা শার্ট ক্রয় করলা, এই শার্টকে আর কি কোনো পরিবর্তন করার দরকার আছে? হ্যাঁ না স্যার। না স্যার, পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে শার্ট হচ্ছে আমাদের ভোগ্য পণ্য। কিন্তু ওই দোকান থেকে যদি তুমি একটা শার্টের কাপড় ক্রয় করো,
তাহলে এটাকে তোমাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটাকে কেটে সেলাই করে একটা শার্ট তৈরি করতে হবে। তার মানে ওই কাপড়টা সরাসরি ভোগ্যপণ্য নয়, কিন্তু শার্টটা সরাসরি ভোগ্যপণ্য আমাদের। তার মানে এই ভোগ্যপণ্য কোনগুলো পণ্য? যে সকল পণ্য চূড়ান্ত ভোগের উপযোগী সেই পণ্যগুলোকেই ভোগ্যপণ্য বলা হয়। অর্থাৎ এই পণ্যগুলো সংগ্রহ করার পর আর কোনো ধরনের পরিবর্তন বা রূপ পরিবর্তন করার প্রয়োজন নেই, আবার উপযোগ যুক্ত করার কোনো প্রয়োজন নেই, উপযোগ পরিবর্তন করারও কোনো প্রয়োজন হয় না। এই পণ্যগুলো ক্রয় করে একজন ক্রেতা বা ভোক্তা সরাসরি ভোগ করতে পারে। তো এই ভোগ্য পণ্যগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুবিধাজনক পণ্য, একটা হচ্ছে বিপণন পণ্য, বিশিষ্ট পণ্য। আমরা এই 3টার সুবিধা আমরা একটু দেখবো যে সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, বিশিষ্ট পণ্য কি। সুবিধাজনক পণ্য কি? যে সকল পণ্য ক্রেতারা তার সুবিধাজনক অবস্থান থেকে ক্রয় করতে চায় সেই সকল পণ্যই হচ্ছে সুবিধাজনক পণ্য। আমি আবার বলি, যে সকল পণ্য ক্রেতা বা ভোক্তারা তার সুবিধাজনক অবস্থান থেকে ক্রয় করতে চায় সেই সকল পণ্যই হচ্ছে সুবিধাজনক পণ্য, তাই না? যেমন তুমি ধরো হচ্ছে চাল ক্রয় করবা। আচ্ছা, চাল ক্রয় করার জন্য তোমার বাসা যদি ধরে নাও যে মোহাম্মদপুর হয়, তাহলে তুমি কি নিউ মার্কেট যাবা চাল ক্রয় করার জন্য? যে নিউ মার্কেট থেকে একটু দেখে শুনে আমরা চাল ক্রয় করব? যাবে রাদীপ? না স্যার, না। যাবো না। আবার ধরো হঠাৎ করে তোমার একটা ঔষধের প্রয়োজন, প্যারাসিটামল দরকার, তাহলে কি তুমি তোমার পাশের মেডিসিনের দোকান বাদ দিয়ে কি তুমি দৌড়ে ওই নিউ মার্কেট বা অন্য কোথাও বসুন্ধরা থেকে নিয়ে আসবে? জি না স্যার। না। তারপরে তোমার চাল ডাল তরি তরকারি যে সকল পণ্য লাগবে সেই পণ্যগুলো কি তুমি হচ্ছে ওই যে দূরের কোনো বাজার থেকে নিতে চাও, নাকি তোমার বাসার কাছ থেকে পণ্যটা ক্রয় করতে চাও? বাসার কাছ থেকে পণ্যটা ক্রয় বাসার করতে কাছ থেকে, বাসার কাছ থেকে পণ্যটা ক্রয় করতে চাও কি, তাই না? তাহলে জি স্যার। এই যে এই পণ্যগুলোই হচ্ছে আমাদের কি আছে যে সুবিধাজনক পণ্য। তার মানে হচ্ছে যে একজন ক্রেতা বা ভোক্তা যে সকল পণ্য তার সুবিধাজনক অবস্থান থেকে পেতে চায় সেই সকল পণ্যই হচ্ছে সুবিধাজনক পণ্য। তাহলে এই সুবিধাজনক পণ্যগুলো হচ্ছে আমাদের কি আছে, আবশ্যকীয় পণ্য রয়েছে, কিছু কিছু পণ্য আবশ্যকীয় পণ্য, কিছু কিছু পণ্য লোভনীয় পণ্য, কিছু কিছু পণ্য জরুরি পণ্য, কিছু কিছু পণ্য সরবরাহ পণ্য, তাই না? একটু তাহলে এই যে পণ্যগুলো এগুলো হচ্ছে আমাদের সুবিধাজনক পণ্য। জাস্ট এ মিনিট। তাহলে আবশ্যকীয় পণ্য কোনগুলো খেয়াল করো, যে প্রতিনিয়ত আমাদের বাসা বাড়িতে বা চলতি ফিরতে প্রয়োজন হয় এমন পণ্যই হচ্ছে আমাদের আবশ্যকীয় পণ্য। প্রতিদিন তোমার চাল ডাল তরি তরকারি লাগে না? বলো তো দেখি, প্রতিদিন চাল ডাল তরি তরকারি মাছ মাংস এগুলো লাগে কিনা? জি স্যার, লাগে। লাগে। তাহলে যেই পণ্যগুলো প্রতিদিন আমার বাড়ির জন্য বাসা বাড়িতে প্রয়োজন হয় সেই সকল পণ্যগুলোকে বলা হয় আবশ্যকীয় পণ্য, অত্যাবশ্যকীয় পণ্য। বুঝে গেছে? প্রধান পণ্য, স্টাপল গুডস বলা হয় এটাকে। যে আমার প্রধান পণ্য, আবশ্যকীয় পণ্য, আবশ্যকীয়, নিত্য প্রয়োজনীয়। আবশ্যকীয় মানে কি? আবশ্যকীয় মানে কি? নিত্য প্রয়োজনীয়। সেই পণ্যগুলো হচ্ছে যা প্রতিদিন আমার বাড়িতে দরকার সেই সকল পণ্যই হচ্ছে আবশ্যকীয় পণ্য। বুঝতে পেরেছো? এগুলো প্রতিদিন দরকার তোমার, চাল ডাল তরি তরকারি মাছ মাংস, এগুলো সাবান, হ্যাঁ এগুলো তোমার প্রতিদিন দরকার, সুতরাং এগুলো হচ্ছে আমাদের আবশ্যকীয় পণ্য। এরপর আসলে দেখি লোভনীয় পণ্য কোনগুলো। ও আচ্ছা, আবশ্যকীয় পণ্যগুলো ক্রয় করার ক্ষেত্রে একজন ক্রেতা বা ভোক্তা বাসা থেকে পূর্বেই মান নির্ধারণ করে আসে না। এগুলো ক্রয় করার ক্ষেত্রে তেমন একটা মান যাচাই করে না এবং সামনে যেটা তার কাছে মনে হয় যে ভালো তো সেটাই কিনে ফেলে। কি বুঝো নাই? তুমি মাছের দোকান যখন গেলা, মাছের দোকানের মধ্যে অনেক মাছ বসে, এর মধ্যে তোমার কাছে যেটা ভালো মনে হলো, তুমি যেটা খাও সেটাই তুমি ক্রয় করো, তাই না? এরপর আসলে কি এই পণ্যগুলো ক্রয় করার জন্য মানুষজন দূরে কোথাও সময় এবং শ্রম বেশি ব্যয় করতে চায় না।
লোভনীয় পণ্য, যে সকল পণ্য দেখলেই লোভ তৈরি হয়, অর্থাৎ দোকানে মানে ডিসপ্লে থাকা অবস্থায় যে সকল পণ্য গ্রাহক বা ভোক্তারা দেখেই নিজের মধ্যে সেই পণ্যগুলো পাওয়ার লোভ কাজ করে, সেই সকল পণ্যগুলোই হচ্ছে আমাদের লোভনীয় পণ্য। যেমন ধরে নাও, তুমি হেঁটে যাচ্ছ, পাশের মিষ্টির দোকান সুন্দর মিষ্টি সাজিয়ে রেখেছে, তাহলে বলো দেখি মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করবে না তোমার? মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করবে কিনা? জি স্যার, করবে। হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, যারা ওই সময় প্রেজেন্ট ছিল না তারা অ্যাবসেন্ট, এবং সে অ্যাবসেন্ট হিসেবে আজকে অভিভাবকদের সাথে কথা বলবো। ওকে, লোভনীয় পণ্য। তারপরে হচ্ছে ম্যাগাজিন সাজিয়ে রেখেছে, সুন্দর ফুল সাজিয়ে রেখেছে, তারপর হচ্ছে চায়ের দোকানে চা, রসগোল্লা, খেলনা, ফুলদানি, এগুলো তুমি দেখলেই তোমার মধ্যে একটা পাওয়ার, একটা কামনা বাসনা তৈরি হয়। আরএফএল এর দোকানে ঢুকলে, বেঙ্গলের দোকানে ঢুকলে, তাই না? তারপরে হচ্ছে আকিস প্লাস্টিক্স এর দোকানে ঢুকলে বা মোবাইলের দোকানে ঢুকলে, বলতো যে এগুলো পণ্য দেখলেই তোমার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা পোষণ করে কিনা, হয় কিনা বলো তো দেখি? হয়? ইচ্ছা পোষণ হয়? ইয়েস স্যার। রাইট। তাহলে সেই পণ্যগুলো হচ্ছে লোভনীয় পণ্য। এরপর আসলে কি, হ্যাঁ, এই লোভনীয় পণ্যগুলো হঠাৎ চলাফেরার পথে তোমার কিছু কিছু পণ্য তোমার দৃষ্টিগোচর হলে সেটাকে তোমার পেতে চাও, এমন পণ্যগুলো হচ্ছে লোভনীয় পণ্য। জরুরি পণ্য, জরুরি পণ্য হঠাৎ করে প্রয়োজন অনুভব হয়, এবং প্রয়োজন অনুভব হলেই এই পণ্যগুলো ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা মানে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে না, মানে যত অর্থই লাগুক সেটা ব্যয় করার জন্য প্রস্তুত থাকে, মানে প্রস্তুত, আমি বলবো যে প্রস্তুত নয় কিন্তু রাজি থাকে, যত টাকাই লাগুক সেটা কিনতে রাজি থাকে। বুঝতে পেরেছো? এবং হঠাৎ হঠাৎ করে এই পণ্যগুলোর আবির্ভাব হয়, সেই মানে প্রয়োজনগুলো আবির্ভাব হয়, সেই পণ্যগুলো হচ্ছে জরুরি পণ্য। যেমন জরুরি পণ্যের ক্ষেত্রে তুমি যদি ঔষধ ক্রয় করো, তুমি মোটরসাইকেল নিয়ে বের হয়েছো, হঠাৎ করে পাংচার হয়ে গেল, তাই না, বার্স্ট হয়ে গেল হচ্ছে টায়ার, তাহলে তোমাকে টায়ার কিনতে হবে। বলো, টায়ার কেনা ছাড়া তোমার কোনো উপায় আছে? টায়ার কেনা ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, সিয়াম, সিয়াম, অনন, সিয়াম, অনন, শুনতে পাচ্ছ বাবা? यस सर। यस सर। কে কে? অনন? जी सर। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কত মিনিট স্যার পরে আমার জয়েন একটু করেছো বাবা? শ্বাসকষ্ট তো কয়েকদিন ধরে, এর জন্য স্যার কথা বলার টাইমে একটু কাশি আসে, এর জন্য আমি তুমি হেডফোন কত লাগাই মিনিট নি। পরে, কত মিনিট পরে ক্লাসে জয়েন করেছো? স্যার আমি হচ্ছে 5 বা 6 মিনিট পরে জয়েন করেছিলাম, আবার মাঝখান দিয়ে বাইরে হয়ে গেছিলাম স্যার, ইয়ে হুম, কারণ আমার কারেন্ট। তুমি 10 মিনিট পরে কিন্তু জয়েন করেছো। আজকে স্যারের সাথে একটু কথা বলবো, দেখি তোমার বিষয়ে একটু কথা বলতে না হবে। স্যার, 6 মিনিট পরে। জরুরি পণ্য কার সাথে? রাদিদের সাথে কথা বলেছি, তখন 9 মিনিট বাজে, 9 মিনিট। জরুরি পণ্য, তাহলে হঠাৎ প্রয়োজন অনুভব হয়, এবং এই প্রয়োজন পূরণের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তা অর্থ খরচ করতে কোনো কার্পণ্য বোধ করে না, এবং হচ্ছে সবসময় ক্রয় করা হয় না। যেমন ওষুধ, হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে গেলে মানুষ জরুরি ওষুধের প্রয়োজন হয়। তারপরে গাড়ির যন্ত্রাংশ হঠাৎ করে নষ্ট হলে সেটি ক্রয় করতেই হবে। এরকম পণ্যগুলো হচ্ছে জরুরি পণ্য। সরবরাহ পণ্য কি? যে এ ধরনের পণ্য বিক্রেতারা কি করে, ক্রেতাদের ঘরে ঘরে সরবরাহ করে দিয়ে আসে। কি বুঝতে পেরেছো? যে সকল পণ্য বিক্রেতারা ক্রেতাদের ঘরে ঘরে সরবরাহ করে দিয়ে আসে, সেই পণ্যগুলোকে বলা হয় সরবরাহ পণ্য। তোমরা দেখো, ফুড পান্ডা বলো, তারপরে হচ্ছে যে পাঠাও বলো, এরকম আরো অনেক অনলাইন বিজনেস রয়েছে, যেই বিজনেস গুলোতে অর্ডার করলে পণ্য তোমার ঘরে পৌঁছায় দেয়। আবার দুধ পৌঁছায় দেয়, শহরে তোমার দুধ পৌঁছায় দেয় না, বাড়িতে বাসা বাড়িতে দুধ পৌঁছায় দেয়, বাসার সামনে কাঁচা কাঁচা তরকারি এনে বিক্রি করার চেষ্টা করে। তো এই পণ্যগুলো হচ্ছে সরবরাহ পণ্য। এরপরে বলো, সুবিধাজনক পণ্য নিয়ে কোনো প্রশ্ন আছে? সুবিধাজনক পণ্য নিয়ে কোনো প্রশ্ন আছে? নো স্যার। না, সুবিধাজনক পণ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। ওকে, বিপণন পণ্য। বিপণন পণ্য কি? যে যে সকল পণ্য সচরাচর ক্রেতারা ক্রয় করে না।
তাই হলো বিপণন পণ্য। অর্থাৎ বিপণী বিতান থেকে যে সকল পণ্য মানুষ ক্রয় করে থাকে সেই সকল পণ্য হচ্ছে বিপণন পণ্য। এই সকল পণ্য মানুষ কি করে, সচরাচর ক্রয় করে না। যেমন ধরে নাও একটা দামি শার্ট ক্রয় করবে, প্যান্ট ক্রয় করবে। তো শার্ট প্যান্ট যখন আমরা ক্রয় করি তখন আমরা শোরুম গুলোতে ঘুরি, তাই না? বলতে দেখি, শোরুম ঘুরে এই শোরুম ওই শোরুম ঘুরতে ঘুরতে যে পণ্যটা আমার কাছে পছন্দ হবে সেই পণ্যটা আমরা ক্রয় করি, ঠিক? তো এই পণ্যগুলো হচ্ছে আমাদের বিপণন পণ্য। বিপণন পণ্য, তো এই বিপণন পণ্যগুলো মানুষ ক্রয় করার ক্ষেত্রে হচ্ছে যেহেতু সচরাচর প্রয়োজন হয় না, এটা অনেকটা শৌখিন বিষয় এবং মানুষের উন্নত জীবনযাপনের জন্য এই পণ্যগুলো ক্রয় করে। তা ক্রয় করার ক্ষেত্রে মানুষ কি করে, অনেক যাচাই বাছাই করে। জরুরি পণ্য এবং আবশ্যকীয় পণ্য এগুলো ক্রয় করার ক্ষেত্রে মানুষ কোনো সময় ব্যয় করতে চায় না, ঠিক আছে? যাচাই বাছাই করার কোনো সুযোগ থাকে না। কিন্তু বিপণন পণ্য ক্রয় করার ক্ষেত্রে মানুষ অনেক যাচাই বাছাই করে, কালার দেখে, রং, তারপরে হচ্ছে কি সাইজ দেখে, টেকসই দেখে, দাম দেখে, ঠিক আছে না? তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের বিপণন পণ্য। এই পণ্যগুলো ক্রয় করার জন্য মানুষ অনেক দূর পর্যন্ত যায়, অর্থাৎ টাকা খরচ করে। পণ্যটা ক্রয় করার ক্ষেত্রে টাকা খরচ করতে কার কোনো বোধ করে না। তারপরে হচ্ছে যাচাই বাছাই করে, সময় ব্যয় করতে, ঘুরে ঘুরে সেই পণ্যগুলো ক্রয় করতে এরা রাজি থাকে। এই পণ্যগুলো হচ্ছে আমাদের শৌখিন পণ্য, মানে বিপণন পণ্য। তো এই বিপণন পণ্যকে বিপণন পণ্যের যেমন ধরে নাও যে তোমার বাসায় টেলিভিশন ক্রয় করবে, একটা দামি শাড়ি ক্রয় করবে, গহনা ক্রয় করবে, মোবাইল ক্রয় করবে, একটা ল্যাপটপ ক্রয় করবে, তখন কি করবে? এই সকল পণ্য ক্রয় করার ক্ষেত্রে মানুষ কি করবে? ঘুরে ঘুরে দেখবে, তাই না? সময় ব্যয় করবে, এই শোরুম ওই শোরুম ইত্যাদি। যেমন কিছুদিন আগেও আমরা একটা মোবাইল কিনলাম কোন একজনকে হচ্ছে গিফট দিবার ক্ষেত্রে। তো তিন চারজন মিলে আমরা গেলাম, কেন আমাদের বাসার পাশেই তো শোরুম রয়েছে। তো সেই শোরুম দেখা হলো, আবার ধানমন্ডিতে যাওয়া হলো, সেখানে শোরুম গিয়ে দেখা হলো। তাহলে দেখো এখানে কিনলে যেটা খরচ হয়েছে হতো ওইখানে কিনলে সেম টাকা নিয়েছে, তাই না? কিন্তু আমরা কি করেছি, এই যে সময় ব্যয় করে গাড়ি ভাড়া দিয়ে ওই শোরুম গুলোতে ঘুরে ঘুরে দেখেছি আমরা। তাহলে এটাতে কি আমি সময় ব্যয় করতে রাজি ছিলাম না? সময় ব্যয় করতে রাজি ছিলাম, অর্থ ব্যয় করতে রাজি ছিলাম, তাই না? এগুলো। তো এই বিপণন পণ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শৌখিন পণ্য আর একটা হচ্ছে সেবা পণ্য। শৌখিন পণ্য কি, মানুষ অনেকটা শখের বসেই রুচির পরিবর্তন হওয়ার কারণে মানুষ শখ করে এক পণ্য ছেড়ে আরেক পণ্য ক্রয় করে। তো এই পণ্যগুলো হচ্ছে শৌখিন পণ্য। যেমন ধরে নাও তোমার শৌখিন পণ্য হতে পারে হচ্ছে মোবাইল ফোন হতে পারে তোমার শৌখিন পণ্য। কিছুদিন একটা মোবাইল ব্যবহার করলাম, এই মোবাইলের তোমার রুচির পরিবর্তন হয়েছে, এখন ভাবছো যে না এটা মোবাইল ব্যবহার করবো না, আরেকটি মোবাইল ব্যবহার করব। তাহলে এই যে পণ্যটি আমরা আরেকটি নতুন পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা ওই সময় এবং অর্থ ব্যয় করতে প্রস্তুত আছি। সুতরাং এই পণ্যগুলো হচ্ছে আমাদের শৌখিন পণ্য। যেমন আসবাবপত্র, গহনা, দামি গাড়ি, গিফট, শাড়ি সামগ্রী ইত্যাদি যখন আমরা ক্রয় করি তখন এগুলো হচ্ছে আমাদের কি শৌখিন পণ্য। একটা দামি শাড়ি, দামি প্যান্ট, দামি শার্ট, দামি ঘড়ি, এগুলো কি আমাদের শৌখিন পণ্য। একই পণ্য বলো তো দেখি? শৌখিন পণ্য। শৌখিন পণ্য, রাইট। শখ করে, তো শখ আমাদের রুচির সাথে সম্পর্ক। শখ মানুষের রুচি অভ্যাসের সাথে সম্পর্কিত। মানুষের রুচি বা অভ্যাস যখন পরিবর্তন হয় তখন মানে এই শৌখিন পণ্যের চাহিদাটাও আমাদের পরিবর্তন হয়ে যায়। আবার কি সেবা পণ্য কি, মানুষ শখের বসে নয় বরং উন্নত জীবনযাপনের জন্য, বাড়তি সুবিধা পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য আমাদের যে সকল পণ্য ক্রয় করা হয় সেগুলোকে বলা হয় সেবা পণ্য। তোমার বাসায় ফ্যান রয়েছে, ফ্যান দিয়ে ফ্যানের বাতাস দিয়েই আমার চলছে, কিন্তু হঠাৎ করে তোমার মনের মধ্যে একটি ইচ্ছা পোষণ করলা যে আমি এসি লাগাবো। তাহলে তোমার বাসার এসিটা হচ্ছে তোমার সেবা পণ্য, অর্থাৎ এসি তোমাকে উন্নত সেবা দিবে। তার মানে যে সকল বিপণন পণ্য মানুষ শখের বসে নয় বরং প্রয়োজনীয় সেবা লাভের উদ্দেশ্যে ক্রয় করে সেই পণ্যগুলি হচ্ছে আমাদের কি সেবা পণ্য। যেমন ইলেকট্রনিক আয়রন রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, তারপরে হচ্ছে কি বলে বড় বড় টেলিভিশন রয়েছে, তারপরে হচ্ছে এয়ার কুলার রয়েছে বা এসি রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কি সেবা পণ্য। এগুলো কি মানুষ শখের বসে কিনে নাকি উন্নত সেবা পাওয়ার জন্য ক্রয় করে? উন্নত সেবা, রাইট, উন্নত সেবা পাওয়ার জন্য মানুষ ক্রয় করে। এরপর আসলে কি বিশিষ্ট পণ্য, মানে বিশিষ্ট মানে হচ্ছে যে বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য যে সকল পণ্য তৈরি হয় সেই পণ্যগুলি হচ্ছে বিশিষ্ট পণ্য। যেই পণ্যগুলো সবাই ব্যবহার করে না,
বিশেষ ব্যক্তিরা ব্যবহার করে। তো বিশেষ ব্যক্তি কারা? যাদের ওই বিশেষ পণ্যটা ক্রয় করার সামর্থ্য রয়েছে, সে সকল পণ্য। যেমন ধরে নাও নেকটাইয়ের কথা বলা হয়েছে, ফ্যাশনেবল জুতার কথা বলা হয়েছে, আকর্ষণীয় ঘড়ির কথা বলা হয়েছে, মূল্যবান ক্যামেরার কথা বলা হয়েছে, দামি কলমের কথা বলা হয়েছে, এরকম দামি মোবাইল হতে পারে। হ্যাঁ, যেগুলো অন্য সবার হাতে হাতে মোবাইল রয়েছে, কিন্তু তুমি যদি তোমার পণ্যটাকে, তোমার মোবাইলটিকে অন্য সকল মোবাইল থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে চাও, দামি গাড়ি যদি ক্রয় করতে চাও, তারপরে হচ্ছে যে নেকটাই লাগাতে চাও, সবাই প্যান্ট শার্ট পরে এসেছে কিন্তু তুমি নেকটাই বা টাই লাগিয়ে গেলা, তাই না? তার মানে হচ্ছে যে এগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য যে পণ্য, বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত কিছু পণ্য, এই পণ্যগুলোকে বলা হয় বিশিষ্ট পণ্য। ঠিক আছে? তো তোমাদের এটা কোনো প্রশ্ন আছে? ওকে, এরপর আসো দেখি পণ্যের প্রকারভেদের ক্ষেত্রে আরেকটি হচ্ছে শিল্প পণ্য। তাহলে পণ্যকে আমরা দুটি ভাগে দেখেছি, একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য। ভোগ্য পণ্য সরাসরি ভোগ করা হয়, আর শিল্প পণ্যে সরাসরি ভোগ করা হয় না, বরং এটি আরো প্রক্রিয়াকরণের মাধ্যমে ভিন্ন পণ্য প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়। তো সেইগুলো কি? কাঁচামাল। কাঁচামাল দেখো, যে যে সকল পণ্য রূপান্তর বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভোগের কাজে বা পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে কাঁচামাল বলা হয়। কি বুঝতে পেরেছো? অর্থাৎ কাঁচামাল, র মেটেরিয়াল, এগুলো যা পুনরায় পুনঃ নতুন আরেকটি পণ্য উৎপাদন করার কাজে ব্যবহার হবে। আবার এটি তুমি সরাসরি ভোগও করতে পারো, সরাসরি ভোগ করা যেতে পারে। সেই সকল পণ্যগুলো হচ্ছে আমাদের কাঁচামাল, যা শিল্পে আমাদের পুনরায় ব্যবহার হবে। আধা প্রস্তুত পণ্য বা পণ্যাংশ কি? যে সকল পণ্য আংশিক প্রস্তুত করা হয়েছে, আবার এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অন্য নতুন আরেকটি পণ্য প্রস্তুত হবে, সেগুলো হচ্ছে আধা প্রস্তুত পণ্য। কি বোঝা গেছে? অর্থাৎ কোন একটি শিল্প প্রতিষ্ঠানের প্রস্তুত পণ্য অন্য আরেকটি প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে, সেটাই হচ্ছে আধা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ। কি বুঝতে পেরেছো? তারপর হচ্ছে ভারী যন্ত্রপাতি ও সম্পত্তি। ভারী যন্ত্রপাতি বলতে কি বোঝায়? যে এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে পরিগণিত হয় না, বরং পণ্য তৈরি বা প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহার করা হয়। যেমন কারখানা, গুদাম ঘর, ডিজেল ইঞ্জিন, বয়লার, ডায়নামো ইত্যাদি এই জাতীয় পণ্য। কারখানা করা হতে পারে, তারপরে গুদাম ঘর হতে পারে, ডিজেল ইঞ্জিন হতে পারে, তারপরে হচ্ছে বয়লার মেশিন, ডায়নামো, এরকম জেনারেটর যেগুলো বলা হয়। এগুলো কি হয়? যে এগুলো ভারী যন্ত্রপাতি, এগুলো পুনরায় নতুন পণ্য উৎপাদন করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এগুলো হচ্ছে আমাদের ভারী যন্ত্রপাতি এবং এগুলো শিল্প পণ্য, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। আনুষঙ্গিক যন্ত্রপাতি কি? যে ভারী যন্ত্রপাতি যেগুলো ক্রয় করা হলো, ওই যন্ত্রপাতিগুলোকে সহযোগিতা করার জন্য কিছু ছোট ছোট মেশিন ব্যবহার হয়। এই যন্ত্রপাতিগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক যন্ত্রপাতি। যেমন ওই ভারী যন্ত্রপাতিকে কি করা হবে? ভারী যন্ত্রপাতির কাজে ব্যবহার করা হবে, করার জন্য লেদ মেশিন কেনা হয়, ওয়েল্ডিং মেশিন ক্রয় করা হয়, কাটিং মেশিন, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেগুলোতে ওই মেশিনগুলোতে কাজে লাগানোর জন্য আমাদের ছোট ছোট মেশিন ব্যবহার করা হয়। কি বুঝতে পেরেছো? যেমন তোমাকে আরো একটা উদাহরণ দেই, তোমরা যদি সেলুনে যাও, সেলুনে গিয়ে দেখবে ট্রিমার আছে, তাই না? তো মেশিন আছে, সেই মেশিনে আবার কি হয়, উপরে চিরুনি লাগানোর জন্য, ছোট ছোট চিরুনি লাগার জন্য 1 2 3 4 এরকম করে সাইজের কিছু লাগানো হয়, চিরুনি লাগানো হয়। বলো তো দেখি, লাগানো হয় না? লাগানো হয় কিনা? রাইট। তাহলে সেগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক যন্ত্রপাতি। এরপরে সহায়ক পণ্য কি? যে এই পণ্যগুলো সরাসরি উৎপাদনের কাজে ব্যবহার হয় না, কিন্তু উৎপাদনকে সহযোগিতা করে। এই পণ্যগুলো সরাসরি উৎপাদন কাজে ব্যবহার হয় না, কিন্তু উৎপাদনকে সহযোগিতা করে। যেমন তোমার কি লাগবে? যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগবে, অর্থাৎ এসির কথা বলা হয়েছে। যেমন তুমি যদি ল্যাপটপ ক্রয় করো, ল্যাপটপ একটা ক্রয় করো, ডেস্কটপ, ল্যাপটপ বা এরকম কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো প্রচুর বাতাস দিতে হয়, প্রচুর ঠান্ডা করার জন্য প্রচুর বাতাসের প্রয়োজন হয়। তো সেগুলো ক্রয় করার জন্য আমরা কি করি? হচ্ছে এসি লাগাই। আবার ল্যাপটপকে এয়ার কুলার পাওয়া যায়, ল্যাপটপ কুলার পাওয়া যায়, অর্থাৎ ল্যাপটপকে নিচে দিয়ে আমরা ল্যাপটপকে ঠান্ডা করার কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। কি বুঝতে পেরেছো? তার মানে তারপরে বাতাস প্রবাহের বহির্গমনকারী ফ্যান, যেটাকে ভেন্টিলেটর বলা হয়, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, এগুলো উৎপাদন করার কাজে সরাসরি ব্যবহার হয় না, কিন্তু উৎপাদনকে সহযোগিতা করে, তাই না? ভেতর অন্ধকার, মেশিন চালানো যাবে লাইট ছাড়া? লাইট ছাড়া চালানো যাবে? যাবে না। তাহলে
তাহলে ওই উৎপাদনকে সহযোগিতা করার জন্য এই সকল পণ্য ব্যবহৃত হয়। সুতরাং এই সবগুলো হচ্ছে আমাদের শিল্প পণ্য। তাহলে আমরা কি দেখলাম? পণ্য দুই প্রকার, ভোগ্যপণ্য, শিল্প পণ্য। এখন এই ভোগ্যপণ্যের প্রকার পেয়ে তোমাদের সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, বিশিষ্ট পণ্য। উদ্দীপকে দেয়া থাকবে সুবিধাজনক কোন ধরনের পণ্য? সুবিধাজনক জরুরি পণ্য, সুবিধাজনক আবশ্যকীয় পণ্য, লোভনীয় না সরবরাহ পণ্য। কোন ধরনের বিপণন পণ্য? শৌখিন না সেবা পণ্য। আর বিশিষ্ট পণ্য বলতে কি বোঝায়? এরকম প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে শিল্প পণ্যের মধ্যে এরকম প্রশ্ন উদ্দীপকের হিন্টস দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে এ নিয়ে? না স্যার। ওকে, তাহলে বাসায় তোমরা কি পড়বে? বাসায় পড়তে হবে যে পণ্য কাকে বলে, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের প্রকারভেদ। দয়া করে এগুলো অবশ্যই তোমাদেরকে নেক্সট দিন ক্লাস চলাকালীন সময় তোমাদেরকে এটা শো করতে হবে। পণ্য কাকে বলে, পণ্যের বৈশিষ্ট্য, আর হচ্ছে পণ্যের প্রকারভেদ। ক্লিয়ার? Yes, sir. বুঝেছো? Yes, sir. ওকে, জি স্যার। কার কার